এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি একটা পাহাড়ি অঞ্চল উত্তরাখণ্ডের দেহরাদুন শহরের একটা ঘটনা। দেহরাদুনের একটা ফ্যামিলি, একটা ইঞ্জিনিয়ারের ফ্যামিলি, একটা ধনী ফ্যামিলিতে ছিল ইঞ্জিনিয়ার রমেশ, তার একমাত্র ছেলে রাহুল আর তার স্ত্রী প্রিয়াঙ্কা। তো ভদ্রলোক ইঞ্জিনিয়ার ছিলেন একটা নামকরা সংস্থাতে। তাকে নিজের চাকরির কাজে মাঝে মধ্যেই বিদেশে যেতে হতো। তো সুখের সংসার ছিল তাদের। হঠাৎ করে একদিন জানতে পারা যায় যে স্ত্রী প্রিয়াঙ্কা ইউট্রাসে ক্যান্সার হয়েছে, গর্ভাশয় ক্যান্সার। ইউট্রাসটাকে অপারেশন করে রিমুভ করা হয়, কিন্তু সাময়িক কিছুদিন সুস্থ বলে মনে হলেও 1986 সাল, যখন তাদের ছেলে রাহুলের বয়স মাত্র 7 বছর, সেই সময় জানা যায় যে ভদ্রমহিলা আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, আর করার কিচ্ছু নেই বলে ডাক্তাররা জানিয়েছিল। সেই সময় মহিলার খুব চিন্তা হয় যে তিনি এইভাবে ছোট ছেলেকে রেখে চলে যাচ্ছেন। তার চলে যাওয়ার পরে কি করবে তার বাচ্চাটা? তো তিনি কিন্তু অনেক জায়গাতেই শুনেছিলেন যে কুকুর খুব প্রভুভক্ত হয়, আর বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি কুকুর বন্ধুত্ব করে ফেলে। নিজের প্রভুকে কুকুর খুব ভালোবাসে। এই কথাটা মাথায় রেখে তিনি একজনকে বলেছিলেন তার জন্য একটা কুকুর, ছোট্ট কুকুরের বাচ্চা এনে দেওয়ার কথা। তিনি কিন্তু নিজের বাড়িতেই অসুস্থ, সবসময় শুয়ে বসে দিন কাটাচ্ছেন। তার কথা মতো তার একজন আত্মীয় গোল্ডেন রিট্রিভার জাতের একটা কুকুর একদম ছোট্ট নিয়ে এসেছিল তার বাড়িতে। তো প্রিয়াঙ্কা মা নিজের ছোট্ট বাচ্চার হাতে ওই কুকুরটাকে দিয়েছিল, দিয়ে বলেছিল, আমি যদি নাও থাকি, একদম মায়ের মতো করে, একদম ভাইয়ের মতো করে তুমি এই কুকুরটাকে ভালোবাসবে, এর সাথে সবসময় থাকবে, এ তোমাকে প্রোটেক্ট করবে আমি না থাকলে। ছোট বাচ্চা যেটুকু বুঝতে পারে, যেভাবে বুঝতে পারে, মা তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। 1 মাস যেতে না যেতেই মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে ছোট বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ হয়ে যেতে বাবা আগেই বলেছি যে নিজের অফিসের কাজে মাঝে মধ্যে তাকে বাইরে যেতে হয়। তো স্থানীয় একটা ক্লিনিকে যোগাযোগ করে সেখান থেকে একটা নার্সের ব্যবস্থা করে তিনি নিজের বাড়িতে রেখে দিয়ে গেছিলেন। নার্স কিন্তু খুব ভালোভাবে কাজ করেছিল। নার্সের নাম ছিল সুপ্রিয়া। একটা সময় সেই নার্সের সাথে ওই বাড়ির রাহুলের বাবা মানে রমেশের বিয়ে হয়েছিল। কারণ রমেশ একজন ধনী মানুষ, তিনি বাড়িতে থাকতেন না। তিনি সেই নার্সের খুব ভালো ব্যবহার দেখেছিলেন। নার্স বাচ্চাকে খুব ভালোভাবে সামলাতে জানে, এটাও তিনি দেখেছিলেন। যে সময় তার স্ত্রী মারা যায়, তার একমাত্র ছেলে রাহুল খুব অসুস্থ হয়েছিল, সেই নার্সের সেবা শুশ্রূষায় রাহুল আবার সুস্থ হয়ে উঠেছিল। রাহুলও সেই নার্সকে খুব পছন্দ করতো, ভালোবাসত। নার্সও রাহুলকে খুব যত্ন নিত। বেশ লম্বা সময়ের জন্য সেই নার্সকে সেই বাড়িতে রেখে দেওয়া হয়েছিল রাহুলের দেখাশোনা করার জন্য। নার্স ছিল একটা গরিব বাড়ির মেয়ে। নার্সের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল রাহুলের বাবা ইঞ্জিনিয়ার রমেশের। একটা সময় রমেশ আর সুপ্রিয়া দুজনে মিলে ঠিক করে যে এবার তাদের বিয়ে করে নেওয়া উচিত। 1987 সালে স্ত্রী মারা যাওয়ার 1 বছর পর বিয়ে করেছিলেন ইঞ্জিনিয়ার রমেশ। তারপর থেকে রমেশের সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। এতটাই ভালো মা ছিল সুপ্রিয়া। সারাদিন খুব ভালোভাবে যত্ন করে সে রাহুলকে বড় করছিল, পড়াশোনাও দেখাচ্ছিল। রাহুলও ধীরে ধীরে একটা সময় তাকে মা বলা শুরু করে। তবে রাহুলের যে পোষ্য শেরু, যার নাম রাখা হয়েছিল, সেই কুকুর কিন্তু পছন্দ করছিল না সুপ্রিয়াকে। এটা কিন্তু সুপ্রিয়াও বুঝতে পারছিল, বাড়ির লোকজনেরাও বুঝতে পারছিল। তাও কিন্তু সুপ্রিয়া চেষ্টা করছিল শেরুর সাথে বন্ধুত্ব করার। খুব ভালো চলছিল, সব ঠিকঠাক চলছিল। সুপ্রিয়া প্রেগনেন্ট হয়েছিল, বাড়িতে আরো আনন্দ শুরু হয়েছিল। এবার রাহুলের ভাই বা বোন কিছু একটা হবে। কিন্তু দুঃখজনক ভাবে
3 মাস যখন প্রেগনেন্সি কেটেছিল তখন মিসক্যারেজ হয়ে গেছে। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সুপ্রিয়া আবার সুস্থ হয়ে উঠেছিল। সুপ্রিয়া আরো বেশি করে ভালোবাসতে শুরু করেছিল ছোট্ট রাহুলকে। এইভাবেই দিন কাটছিল। এবার আসে 88 সাল, অগস্ট মাস। অগস্ট মাসের 1 তারিখে 20 দিনের জন্য ভদ্রলোক রমেশ বিদেশে গেছিল। নিজের স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে গেছিলেন যে রাহুলকে কিভাবে দেখাশোনা করতে হবে। রাহুল মায়ের কাছেই আছে, খুব ভালো আছে। মায়ের মাথায় কিন্তু অন্য প্ল্যান চলছে। রমেশের যে প্রথম স্ত্রী প্রিয়াঙ্কা, তার একটা সমাধি ক্ষেত্র ছিল। অন্তিম সৎকার বা দেহ সৎকারের পর যে অস্থিগুলো ছিল সেগুলো নিয়ে গিয়ে একটা সমাধি তৈরি করা হয়েছিল। ওই এরিয়ার মধ্যে এই ব্যাপারটার একটা প্রচলন দেখা যায়। পাহাড়ি বিভিন্ন মানুষজনেরা মানুষ মারা যাওয়ার পর, বিশেষ করে ধনী ফ্যামিলির যে লোকজনেরা, তারা নিজেদের প্রিয় মানুষের সমাধি তৈরি করে থাকে। সেই রকমই পাহাড়ির উপরে একটা জায়গাতে প্রিয়াঙ্কার সমাধি ক্ষেত্র ছিল। বাড়ির লোকজনেরা মাঝে মধ্যেই সেখানে যেত প্রিয়াঙ্কার কথা মনে করতে, প্রিয়াঙ্কার সাথে দেখা করতে। রমেশ মাঝে মধ্যেই সেখানে যেতেন। রমেশ সেখানে মাঝে মধ্যে নিজের নতুন স্ত্রীকেও নিয়ে গেছিলেন। স্ত্রী কিন্তু রমেশ বিদেশ যাওয়ার পরে বারবার সেখানে যাওয়া শুরু করে। যেখানে প্রিয়াঙ্কার সমাধি তার থেকে কিছুটা দূরে একটু ঝোপঝাড় মতো এরিয়া, সেখানে সে প্রতিদিন গিয়ে খোঁড়াখুড়ি শুরু করে। খোঁড়াখুড়ি বলতে খুঁড়ে একটা ডিপ গর্ত তৈরি সে করছিল। কেন কি জন্যে কারোর জানার ইচ্ছা হয়নি, কারণ নির্জন এরিয়া, সেখানে লোকজনের যাতায়াত একদম ছিল না বললেই চলে। মাঝে মধ্যে কখনো যদি কারোর সাথে দেখা হয়ে যায় তো সুপ্রিয়া তাদেরকে বলতো যে সে বিভিন্ন রকম জড়িবুটি ইত্যাদি খোঁজ করার জন্য পাহাড়িতে যায়। লোকজনও জানতো সুপ্রিয়ার এটা অভ্যেস। সুপ্রিয়া একজন নার্স, তাছাড়াও সে আয়ুর্বেদের বিভিন্ন রকম ওষুধ তৈরি করে চুলের জন্য, ত্বকের জন্য। সে মাঝে মধ্যেই পাহাড়ের উপরে যায়, ঘোরাফেরা করে। এই ব্যাপারটা লোকজনের সন্দেহের কোনো ব্যাপার ছিল না, সে সবসময়ই এমনটা করত। 13ই অগস্ট 1988, রমেশ তখনও বিদেশ সফরেই রয়েছে। সুপ্রিয়া নিজের ছেলে রাহুলকে বলেছিল যে তোমার রেজাল্ট বেরিয়েছে, তুমি খুব ভালো রেজাল্ট করেছো, তুমি একটা প্রাইজও পেয়েছো, তো তোমার মায়ের সমাধিতে আমরা যাব 14ই অগস্ট, কালকে তোমার মায়ের মৃত্যুদিন। সেদিন কিন্তু আমরা সেখানে যাব, তোমার মাকে তোমার রেজাল্ট, তোমার পুরস্কার এগুলো সব দেখিয়ে আসবো। বাচ্চা খুব খুশি হয়েছিল। বাচ্চাকেও মাঝে মাঝে তার বাবা নিয়ে যেত। এবার মা তাকে বলেছিল যে আমরা দুজনে মিলে যাব, তুমি রাত্রেবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই বলে তাকে 1 গ্লাস দুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। দুধের মধ্যে কিন্তু মা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, একটা তীব্র ঘুমের ওষুধ। এটা কিন্তু সাধারণ ওষুধ দোকানে চাইলেই পাওয়া যায় না। যেহেতু সুপ্রিয়া একজন নার্স, তো নিজের ক্লিনিকে বা আশেপাশের এরিয়ার যে মেডিকেল শপ সেগুলোর সাথে তার খুব ভালো সম্পর্ক। কোনো এক সময় সে জোগাড় করে রেখেছিল ওই ঘুমের ওষুধ। সেই ঘুমের ওষুধ মেশানো দুধ খাইয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয়। আর্লি মর্নিং উঠে নিজের গাড়ি নিয়ে সে বেরিয়েছিল, শেরুকে সঙ্গে করে নিয়ে গেছিল। বহু দূর যাওয়ার পরে একটা পাহাড়ি এলাকায় শেরুকে নামিয়ে দিয়েছিল, নিজেও নেমেছিল। একটু ঘোরাঘুরির পর শেরুকে রেখে দিয়ে সে নিজের গাড়িতে আবার বসে চালিয়ে যখন চলে আসছিল, শেরু কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল ওই গাড়িটার পেছনে আসার, কিন্তু সে পারেনি। এতটাই স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছিল সুপ্রিয়ার গাড়ি। শেরুকে সেই পাহাড়ি অঞ্চলে ফেলে রেখে আসার আগে শেরুর গলাতে যে বেল্টটা বাঁধা থাকতো সেটাও খুলে ফেলে দিয়েছিল সুপ্রিয়া, যাতে শেরুকে কেউ না চিনতে পারে। সুপ্রিয়া গাড়ি চালিয়ে নিজের বাড়ির কাছে চলে আসে। তারপরে বাড়ির কাছাকাছি যে মার্কেট, সেখানে ঘুরে ঘুরে সে বাজার করে। সে কিন্তু একটা অঘটন ঘটাবার প্ল্যানিং আগেই করে ফেলেছিল। পরে যাতে তাকে ধরা না পড়তে হয় সেই জন্য সে
নানা রকম প্রমাণ তৈরি করে রাখতে চাইছিল, সেই জন্য সে ঘুরে ঘুরে বাজার করে, সবজি কেনে, স্ন্যাক্সের দোকানে যায়, মেডিকেল স্টোরে যায়। সেখানে গিয়ে বলে যে ছেলে রাহুলের পেটে খুব প্রবলেম চলছে কিছুদিন ধরে, হজমের ওষুধ চাই। স্ন্যাক্সের দোকানে গিয়ে বলে রাহুল প্রত্যেকদিন বিকালে খেলাধুলার পর কিছু একটা খাবার খেতে চায়, রাহুলের যেটা প্রিয় জিনিস সেটাও সে কিনে আনে। সবজির দোকানেও রাহুল যেগুলো পছন্দ করে সেই সব সবজি কিনে আনে। এইভাবে মোট 6খানা দোকানে সে রাহুলের ব্যাপারে নানা রকম কথাবার্তা বলে সেখান থেকে চলে এসেছিল। সবাই কিন্তু আলোচনা করেছিল যে সত্যি সত্যি রমেশ খুব সৌভাগ্যবান যে দ্বিতীয় স্ত্রী হিসাবে সুপ্রিয়ার মতো একজন মহিলাকে পেয়েছে, যে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে রাহুলকে। বাজার করে আসার পর সে নিজের বাড়িতে বাজারগুলো রেখে দেয়। রাখার পর সকালবেলায় 9টা নাগাদ ছেলেকে বলে যে চলো, তুমি এত ঘুমাচ্ছ, তোমার মায়ের কাছে সমাধিতে যাওয়ার সময় হয়ে গেছে। ছেলে খুব ডিপ ঘুমেছিল, ওঠে, তার খাটেই তার পায়ের নিচের দিকে শেরু ঘুমাতো। উঠেই সে বলে যে শেরু কোথায়? তো মা সুপ্রিয়া বলে যে তুমি তো জানোই মাঝে মধ্যে শেরু বাইরে কোথাও খেলতে চলে যায়। সেই সময় 88 সাল নাগাদ বাড়িতে যারা পোষ্য রাখতো তাদের পোষ্য মাঝে মধ্যে একা একাই বাইরে ঘুরেও আসতো। সেই রকম সন্দেহের কোনো ব্যাপার নেই, শেরু গেছে বাইরে ঘুরতে, এটা মা বাচ্চাকে বলে। এবার ছেলেকে রেডি করে নেয়, বলে যে চলো, শেরু যখন আসার চলে আসবে আমরা ততক্ষণে তোমার মায়ের সমাধিতে মাকে প্রাইজ, তোমার সার্টিফিকেট এগুলো দেখিয়ে আসি, রেজাল্টটাও দেখাতে হবে। খুব খুশি মনে একটা প্লাস্টিকের নীল রঙের স্কুল ব্যাগে সমস্ত জিনিস যেগুলো যেগুলো সে মাকে দেখাতে চায়, মা যখন থাকে না তখন মায়ের জন্য ডায়েরিতে যেগুলো সে লেখে, সব জিনিসগুলো নিজের স্কুল ব্যাগের মধ্যে নিয়ে সে মায়ের সাথে মায়ের গাড়িতে গিয়ে বসে। মা তাদের ওই কার চালিয়ে সোজা রাস্তা ধরে যাচ্ছিল। ঠিক সমাধি ক্ষেত্রের কাছাকাছি এসে মা কার থেকে নামার আগে একটা মিল্কশেক, কোকো মিল্কশেক, যেটা বাচ্চাটা খুব পছন্দ করত, তাকে দেওয়া হয়েছিল খেতে। কারণ পাহাড়টা চড়তে হবে, বাচ্চা হাঁপিয়ে যেতে পারে, এনার্জির দরকার। সেই জন্য আবারও ঘুমের ওষুধ মেশানো কোকো শেক দেওয়া হয়েছিল ছোট্ট রাহুলকে, 9 বছর বয়সী রাহুলকে। রাহুল আবারও সেটা খেয়েছিল। তারপরে মায়ের সমাধির কাছে গিয়ে দ্বিতীয় মা আর ছেলে দাঁড়িয়েছিল। রাহুল নিজের ব্যাগ থেকে সব বের করে একে একে মাকে দেখায়। কিন্তু রাহুল রাত্রেবেলায় ঘুমের ওষুধ খেয়েছিল, সকালে আবার খেয়েছিল। রাহুলের ঘুম পাওয়া শুরু হয়েছিল। একটু হালকা রোদ উঠছিল। সমাধির পাশেই একটা চাদর পেতে দিয়েছিল রাহুলের সৎ মা সুপ্রিয়া। রাহুলকে বলে তোমার কি ঘুম পাচ্ছে? রাহুল বলে হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে। তো মা বলে তুমি এখানে শুয়ে পড়ো, আমি একটু পাহাড়ের আশেপাশে ঘুরে দেখবো, তারপর তোমাকে ঘুম থেকে তুলে নিয়ে আমরা বাড়ি চলে যাব। রাহুল সেখানে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে যাওয়ার পরে কিছুদিন আগে থেকে প্রায় 7 দিন ধরে যে গর্তটা খুঁড়ে রেখেছিল সুপ্রিয়া, সেই গর্তে রাহুলকে শুইয়ে দেওয়া হয়। সাথে রেখে দেওয়া হয় তার প্লাস্টিকের নীল রঙের ব্যাগ, মাটি চাপা দেওয়া হয়, উপর থেকে শুকনো পাতা ভালো করে ঢেকে দেওয়া হয়, যেমন ভাবে আগে ওই জায়গাটা ছিল। দেখে বোঝাই যাচ্ছিল না যে নতুন করে মাটি খোঁড়া হয়েছিল বা এই মাটির তলায় রাহুল শুয়ে রয়েছে। সমস্ত কাজ সেরে নেওয়ার পরে আবারও গাড়ি চালিয়ে মা চলে এসেছিল নিজের বাড়ি। মা এবার নিজের সারাদিনের কাজকর্ম করছিল। বিকেল হয়ে যায়, যখন 3টে বাজছিল সে নিজের বাড়ির সামনে মেলে রাখা জামা কাপড়গুলো তুলছিল। তুলতে তুলতে কয়েকজন তাকে জিজ্ঞেস করে, আশেপাশের প্রতিবেশীরা, সকাল থেকে রাহুলকে আর শেরুকে দেখছি না কেন? তখন সে বলে বেশ কিছুক্ষণ আগে রাহুল আর শেরু পাহাড়ে খেলতে যাচ্ছি বলে চলে গেছিল, আপনার ছেলে যায়নি? সে বলে না, ওই আমার ছেলে তো যায়নি। এবার 4টে, 4:30 নাগাদ সুপ্রিয়া বাইরে বেরোয়। রাহুল যে ছেলে মেয়েদের সাথে খেলতো তাদের প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে রাহুল তো পাহাড়ে খেলতে গেছিল শেরুকে নিয়ে, তোমরা যাওনি? সবাই বলে না, কই আমরা তো দেখিনি রাহুল কখন গেছে। মা কিন্তু সবার কাছে ওই একই কথা বলে বলে জিজ্ঞেস করতে থাকে।
যে রাহুল আর শেরু পাহাড়ে খেলতে গেছিল, তোমরা কেউ যাওনি তার সাথে। এই কথা বলতে থাকে আর সবার বাড়ি গিয়ে গিয়ে রাহুলকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সন্ধে হয়, সন্ধ্যের পর হয় রাত। কিছু স্থানীয় লোকজনকে নিয়ে রাত্রেবেলায় 9টার সময় রাহুলের মা সুপ্রিয়া কাঁদতে কাঁদতে ধুলো মাটি কাদা ইত্যাদি মেখে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। পাগলের মতো কাঁদছিল, কিছু বলার মতো অবস্থায় ছিল না। পুলিশ স্টেশনে গিয়ে প্রতিবেশীরা পুরো ব্যাপারটা বলেছিল। পুলিশ এসেছিল, বাচ্চাটাকে খুঁজছিল। পুলিশ প্রথমেই বাচ্চার যে বন্ধুরা, যাদের সাথে বাচ্চাটা প্রত্যেক দিন খেলে, তাদেরকে জিজ্ঞেস করে। প্রত্যেক বাচ্চা একই কথা বলেছিল, রাহুল শেরুর সাথে পাহাড়ে খেলতে গেছিল। তখন এই যে একটা ব্যাপার, যে পাহাড়টাতে খেলতে গেছিল বাচ্চারা, সেই পাহাড়টাই হয়ে গেছিল খোঁজাখুঁজির মূল কেন্দ্র। পুলিশ কখনো ভাবেইনি যে সুপ্রিয়া ওইভাবে বাচ্চাদেরকে বলে বলে তাদের মাথাতে এমন ভাবে কথাটা গেঁথে দিয়েছিল যে বাচ্চারা পুলিশকে এটাই বলে যে রাহুল তো পাহাড়ে খেলতে গেছিল। পুলিশ এটাই ভেবেছিল যে রাহুল সত্যি সত্যি পাহাড়ে খেলতে গেছিল। সব বাচ্চারা জানে, বা হয়তো বাচ্চারাও তার সাথে গেছিল, বা বাচ্চাদেরকে রাহুল নিজে বলেছিল। সেই পাহাড়ের আশেপাশের অংশে সমানে তল্লাশি চলতে থাকে রাহুলের। কয়েকটা দিন কেটে যায়, রাহুলকে পাওয়া যায় না। ইতিমধ্যে কিন্তু রমেশও ফিরে এসেছে, তার ফিরে আসার সময়ও হয়ে গেছিল। তাকে টেলিফোনে খবরও দেওয়া হয়েছিল সে এসে গেছিল, কিন্তু সুপ্রিয়াকে চুপ করানো যাচ্ছে না। সুপ্রিয়া দিন রাত কেঁদে চলেছে, তার ঘুম হয় না, চিৎকার করে কাঁদে। আর সে বারবার রমেশের পায়ে ধরে ক্ষমা চায় যে তুমি ছিলে না, আমি ঠিক করে তোমার ছেলের খেয়াল রাখতে পারিনি। রমেশের মায়া হচ্ছিল সুপ্রিয়াকে দেখে। একজন মা নিজের বাচ্চাকে হারিয়ে ফেলার পরে যে কতটা দুর্বল হয়ে গেছিল সেটা সুপ্রিয়াকে দেখে বোঝা যাচ্ছিল। রমেশ মাঝে মধ্যেই তাকে সান্ত্বনা দেয় যে তুমি এত দুঃখ পেও না, সব ঠিক হয়ে যাবে, পুলিশ খুঁজছে, ঠিক একদিন আমরা পেয়ে যাব আমাদের রাহুলকে। 7 দিন কাটে। 7 দিন কাটার পর অন্য একটা এরিয়াতে প্রায় 1.5 ঘন্টা গাড়ির দূরত্বে 7 দিন পর রাহুলকে খুঁজতে গিয়ে পুলিশ টিম পাহাড়ের নিচে একটা চাষির বাড়ি থেকে শেরু নামের রাহুলের ওই কুকুরটাকে উদ্ধার করেছিল। প্রথমে পুলিশ বুঝতে পারেনি, কিন্তু রমেশ দেখে চিনতে পেরেছিল। রমেশকেও চিনেছিল শেরু। শেরু খুব অসুস্থ, শেরুর চোট লেগেছিল। সেই চাষি বলে ওই ছোট্ট কুকুরটাকে দেখতে পেয়ে আমি নিজের কাছে নিয়ে এসেছিলাম, তার যত্ন করে তাকে সারিয়ে তুলেছি। তার শেরুকে যখন পাওয়া যায় তখন ওই পাহাড়ি এলাকাটাতেই বারবার খোঁজ শুরু হয় রাহুলের, কিন্তু রাহুলের কোনো হদিশ পাওয়া যায়নি। আর যেহেতু শেরু অবলা জীব, সে কিচ্ছু বলার মতো অবস্থাতেই ছিল না। অন্যদিকে অন্যদিকে ওই ঘটনার পর থেকে কিন্তু শেরু একদমই যাওয়া ছেড়ে দিয়েছিল সুপ্রিয়ার কাছে। যে বাজার, যে দোকানগুলোতে, যে মেডিকেল স্টোরে সুপ্রিয়া গেছিল, সেই সমস্ত দোকানদারেরা, মোট 6 জন দোকানদার সাক্ষী দিয়েছিল যে যে সময় হারিয়ে গেছে রাহুল, হয়তো বাড়ি থেকে বেরিয়েছে, সেই সময় রাহুলের মা রাহুলের জন্য বিভিন্ন জিনিসপত্র কিনেছিল তাদের বাজার থেকে, তাদের দোকান থেকে। পুলিশেরও কোনো সন্দেহের ব্যাপার ছিল না সুপ্রিয়ার উপরে। রমেশ তো সুপ্রিয়াকে কখনো এক মুহূর্তের জন্য সন্দেহ করেইনি। এবার একটা সময় ধীরে ধীরে সব ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যায়, কোনো খোঁজাখুঁজি আর হচ্ছিল না। রমেশ নিজের ছেলেকে হারিয়ে ধীরে ধীরে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল। একটা সময় রমেশের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল সুপ্রিয়া। সুপ্রিয়া নিজের হাজবেন্ডকে খুব আদর যত্ন করে সব কাজেই সাহায্য করত। 10 বছর কাটে। 10 বছরের মধ্যে একবার মিসক্যারেজ হয়ে যাওয়ার পর দ্বিতীয় আরো একবার মিসক্যারেজ হয়েছিল সুপ্রিয়া। তারপর আর সুপ্রিয়া কোনোদিন মা হতে পারেনি। সুপ্রিয়া কিন্তু এখনো রমেশের চোখে আর পাড়ার লোকেদের চোখে একজন দেবী, যে নিজের সন্তান না হওয়া সত্ত্বেও এতটা ভালোবেসেছিল রমেশের সন্তানকে। পুলিশ তদন্তটা এই মনে করে সেই সময় বন্ধ করে দিয়েছিল, হয়তো
কোনো এক দুষ্কৃতীদের খপ্পরে পড়ে থাকবে ওই ছোট্ট রাহুল। কারণ সেই সময় মানুষজন কেনা বেচা, তার অঙ্গ প্রত্যঙ্গ জোর করে নিয়ে নেওয়া, বা কোথাও ছোট মজদুর হিসেবে খাটানো, বা কখনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে তাকে ভিক্ষা কাজে লাগিয়ে দেওয়া ইত্যাদি এই ধরনের করানো হতো। অনেকগুলো গ্যাং ছিল যারা এইসব কাজের সঙ্গে লিপ্ত থাকতো। সেই সমস্ত গ্যাংগুলোর কাছেও খবর নেওয়া হয়, কিন্তু কোনো কিছুই বুঝতে পারেনি পুলিশ টিম। শেষ পর্যন্ত তদন্তটা বন্ধ হয়ে গেছে। 10 বছর কেটেছিল। 14ই আগস্ট 1998 সাল। বছরে একবার করে রমেশ সব সময় নিজের প্রথম স্ত্রীর যে সমাধিক্ষেত্র সেখানে যেতেন। সেই দিন তিনি সেই সমাধিতে যাচ্ছিলেন। শেরু শেরুরও এখন কিন্তু বয়স হয়ে গেছে 10-11 বছর। শেরু বুড়ো হয়ে গেছে। বেশিরভাগ সে ঘরেই থাকে। ঘরে বলতে রাহুলের ঘরে। সে সব সময় রাহুলের দরজার কাছেই বসে থাকে। রাহুলের সেই ছোট্টবেলার ফটো, সেটাকেই সে দেখতে থাকে, বাইরে খুব একটা যায় না। কিন্তু সেদিন তার ইচ্ছা হয়েছিল রমেশের সাথে সে বাইরে বেরোবে। রমেশ যখন কাজটা স্টার্ট করে, সে এসে দাঁড়ায়, লেজ নাড়তে শুরু করে। রমেশ কারের দরজা খুলে দিয়েছিল। সে এসে বসেছিল রমেশের পাশের সিটে। সোজা রমেশ সেই পাহাড়ের তলায় গিয়ে দাঁড়িয়েছিল যেখানে তার স্ত্রীর সমাধি রয়েছে। গাড়ি দাঁড় করিয়ে শেরুকে সঙ্গে করে সে সমাধি ক্ষেত্রে গিয়ে বসে। বেশ কিছুক্ষণ সে নিজের প্রথম স্ত্রীর সমাধির কাছে বসে থাকে। ইতিমধ্যে সমাধির পাশে একটা ঝোপঝাড় এরিয়া থেকে মাটি খুঁড়ে স্কুল ব্যাগ, যেটা ছিল তার ছেলের স্কুল ব্যাগ, সেটা বের করে নিয়ে এসেছিল শেরু। মাটিটা খুব নরম হয়ে গেছিল। তার একটাই কারণ, গত কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। অগস্ট মাস, সেই দিনই বৃষ্টি একটু কমেছিল। কয়েকদিন কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিল বলে সেই জায়গাটা নরম হয়ে গেছে। শেরু কিন্তু খুঁড়ে খুঁড়ে সেই স্কুল ব্যাগটা বের করে এনেছিল। প্লাস্টিকের স্কুল ব্যাগ, ভেতরের জিনিসপত্র, পেন্সিল বক্স, সেই যে প্রাইজটা বা তার যে ডায়েরিটা, সবগুলোই কিন্তু অক্ষত ছিল। ওখান থেকে সোজা ভদ্রলোক চলে গেছিলেন পুলিশ স্টেশনে। সমস্ত ব্যাপার জানিয়ে স্কুল ব্যাগটা দিয়েছিলেন। রাহুলের প্লাস্টিকের ব্যাগে প্লাস্টিক দিয়ে মোড়া তার লাল ডায়েরি। রাহুলের 10 বছর আগের লেখা ডায়েরির একটা লাইন, যেটা সে 13ই আগস্ট 1988 রাত্রেবেলায় ঘুমোবার আগে লিখেছিল। সে লিখেছিল, কাল 14ই আগস্ট আমি আমার নতুন মায়ের সাথে আমার নিজের মায়ের সমাধিতে যাব আমার রেজাল্টটা দেখাতে। সেই লাইনটা এখনো 10 বছর ধরেও ওই প্লাস্টিকের ব্যাগে অক্ষত ছিল। পুলিশ সেটা দেখে। পুরোপুরি ব্যাপারটা সুপ্রিয়ার উপর এসে পড়েছিল, কারণ সে তাতে লিখেছিল যে নতুন মায়ের সাথে যাবে। সুপ্রিয়ার জিজ্ঞাসাবাদ হয়। প্রথমটায় যেমন সব অপরাধী করে, সুপ্রিয়াও করেছিল। শেষে বাধ্য হয়ে সবটা বলতে হয়েছিল। সুপ্রিয়া একটা কথাই বলেছিল, প্রথম দিকে সে সত্যি সত্যি রাহুলকে ভালোবেসেছিল, কিন্তু যখন তার মিসক্যারেজ হয়ে গেছিল আর তার হাজবেন্ড তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে যা হওয়ার হয়েছে, আমাদের ছেলে রাহুল তো আছেই, এত চিন্তা করছো কেন, তখন তার রাহুলের ওপর রাগ হয়েছিল। আরো একদিন রাহুল স্কুল থেকে আসার পর শেরুকে জড়িয়ে ধরে আদর করেছিল। শেরুর লোমে নিজের মুখ গুজে বলেছিল যে শেরু, তোর কাছ থেকে আমি আমার নিজের মায়ের গন্ধ পাই। এই ব্যাপারটা যেদিন হয়েছিল সেদিন তার মনে হয়েছিল সে রাহুলকে যতই ভালোবাসুক, সে কিন্তু তার মায়ের কথাই বলে। আর রাহুল কখনো তাকে জড়িয়ে ধরে বলেনি যে তোমার মধ্যে থেকে মায়ের গন্ধ পাই। সে কিন্তু নিজের মায়ের গন্ধ ওই শেরুর কাছ থেকে পেয়েছিল। সেই দিন তার এত রাগ হয়েছিল, সেই দিনই সে প্ল্যান করে নিয়েছিল যে কিভাবে শেরুকে আর রাহুলকে সরিয়ে ফেলতে হবে রাস্তা থেকে। তারপরে নিজের সন্তান আসবে, তাকে নিয়ে ঘর সংসার করতে হবে। আর রমেশ তো তার হাজবেন্ড, রমেশ ধীরে ধীরে নিশ্চয় রাহুলকে ভুলেই যাবে। এই সমস্ত প্ল্যানিং করে সে ঘটনাগুলো ঘটিয়েছিল। 10 বছর পরে রাহুলের শেরু এই ব্যাপারটা সবার সামনে এনে দিয়েছিল। সুপ্রিয়ার 14 বছরের জেল হয়েছিল। সুপ্রিয়া জেলে চলে গেছিল, তবে
সুপ্রিয়ার হাজবেন্ড রমেশ, তিনি কোর্ট রুমে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন যে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না, কারণ তিনি তার প্রথম স্ত্রীর কাছে কথা দিয়েছিলেন যে নিজের ছেলেকে খুব ভালোভাবে আদর করে রাখবেন, তিনি রাখতে পারেননি। আর তিনি 10 বছর চোখ বন্ধ করে তার বাচ্চার আততায়ীর সাথে সময় কাটিয়েছেন, তার নিজের জীবনের ওপর ঘৃণা হচ্ছে। অন্যদিকে শেরু এই ঘটনার পর মাত্র 1 মাসের মধ্যেই মারা গেছিল। সে কোনো খাওয়া দাওয়া করছিল না, আর তার বয়সটাও হয়ে গেছিল, 11 বছর বয়সে শেরু কিন্তু মারা গেছিল। ঘটনাটা শোনার পরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।